আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কিংবা টাইটেল দেখে যে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিভাবে তার কি প্রমাণ আসছে বাইরে সেটা নিয়ে আলোচনা করব। আর সেই সঙ্গে আলোচনা করব ভারতের কি দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের ফলে এবং ভারত কি করতে পারে এই পরিস্থিতিতে। দেখুন, এই প্রশ্নটি এখন শুধু বাংলাদেশ নয়, ভারতের সাউথ ব্লক এবং ভারতের সর্বত্র এই আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তার বাংলাদেশ তো আগে থেকেই 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ তাদের মৌলবাদী যে ধর্মীয় মৌলবাদ সাম্প্রদায়িকতা তার কবলে বাংলাদেশ চলে যাচ্ছিল, চলে গেছেও অনেকটা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধু বাংলাদেশের বেসামরিক যে প্রশাসন এবং সেখানকার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ ভীষণভাবে বেড়ে গেছে, শুধু সেটাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী যে বাহিনীকে আগে বলা হতো বাংলাদেশ সেনাবাহিনী খুব প্রফেশনাল, সেই তাদের মধ্যেও এখনো দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও এই যে সাম্প্রদায়িকতা এবং ইসলামীকরণ সেটা অত্যন্ত দ্রুত বেড়ে গেছে এবং ভীষণভাবে বাড়ছে। আপনারা জানেন যে বাংলাদেশের শহীদদের স্মরণে সেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতি সোপান হিসেবে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতীক। একই সঙ্গে শিখা অনির্বাণ ছাড়াও আরও একটি প্রতীক ছিল, সেটা হচ্ছে শিখা চিরন্তন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দান যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানেও একটি শিখা ছিল, সবসময় জ্বলতো সেই শিখা অনির্বাণ, তার নাম হচ্ছে শিখা চিরন্তন। শিখা অনির্বাণও তার যে গ্যাস সাপ্লাই ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। শিখা চিরন্তন তারও গ্যাস সাপ্লাই যেটা ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিভিয়ে দেওয়ার বা সরিয়ে ফেলার যে প্রসঙ্গটা ছড়িয়েছিল, এটা সে সময় অনেকের তরফ থেকে বলা হয়েছিল এটা নাকি গুজব, কিন্তু বাস্তবে শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন দুটোরই এখন নিভিয়ে দেওয়া রয়েছে। যদিও সরকার এই ব্যাপারে কিংবা আর্মি তারা এই ব্যাপারে বলছে যে এই ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা যদি প্রথমে বন্ধ করা হয়েছিল, বলা হয়েছিল যে গ্যাসের অভাব ইত্যাদি তার জন্যে, কিন্তু আদৌ এখন তো আর গ্যাসের সেই অভাব নেই। সকলের বাড়িতে যদি অন্তত চুলা জ্বলতে পারে, তা শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তনের চুলা আগুন সেটা জ্বলবে না, এটা তো এইরকম ব্যাখ্যাটা তো গ্রহণযোগ্য হয় না। সুতরাং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে সেটা আরও দুশ্চিন্তা কমে না, বরং তাতে আরও দুশ্চিন্তা বাড়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সব স্মৃতিকে মুছে ফেলে দেয়া, সেটা তো শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সব প্রতীক, ভাস্কর্য, ঐতিহাসিক বয়ান, সব পরিবর্তন, সংস্কার ভেঙে দেয়া, সব কিছু করা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেনানিবাসের ভেতরের এইসব প্রতীকী স্থাপনা শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন সেগুলোকেও নিভিয়ে দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবেই দুশ্চিন্তার। দ্বিতীয় যে দুশ্চিন্তার খবরটা বাংলাদেশ থেকে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল রণধ্বনি বা স্লোগান, যেমন ভারতীয় সেনার আছে জয় হিন্দ, ভারতীয় সেনা জয় শ্রীরাম বলে না,
বন্দে মাতরমও নয়, তাদের যে স্লোগান হলো সেটা হচ্ছে জয় হিন্দ। বাংলাদেশেও এটা ছিল, এই স্লোগান ছিল, মূল রণধ্বনি সেটা ছিল জয় বাংলা। আগে জয় বাংলাদেশ, আগে ছিল জয় বাংলা, পরবর্তী সময়ে এটা জয় বাংলাদেশ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে আসছে সাধারণ সৈনিক বা জুনিয়র কর্মকর্তাদের এক অংশ তারা ড্রিল বা ব্যারাকে ধর্মীয় স্লোগান দিচ্ছে। যখন ড্রিল করছে এবং সেগুলো প্রকাশ্যে দিচ্ছে, এমন নয় যে অপ্রকাশ্যে, তারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবর, এইটা ব্যবহার করছেন। এই ব্যাপারেও খবর পাচ্ছি যে এরকম কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশ নেই। মানে বাংলা জয় বাংলাদেশ কিংবা জয় বাংলা বা জয় বাংলাদেশ পরিবর্তন করে নারায়ে তাকবীর দেওয়ার স্লোগান দেওয়ার কোনো নির্দেশ নাকি প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। সুতরাং এটিকে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক রূপান্তর বললে ভুল করা হবে, কিন্তু ভুল করলেও এটা তো বাস্তব। অনেকে বলছেন যে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একটা প্রতিচ্ছবি যেটা 2024-এর পর থেকে দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে সেনাবাহিনী। তারা তো জনগণের একটা অংশ, সুতরাং তাদের মধ্যে ধর্মীয় পরিচিতির বহিঃপ্রকাশ ঘটছে। কিন্তু এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না। সেনাবাহিনী তারা একটা কি বলবো, তারা একটা সংগঠিত একটা বাহিনী, শৃঙ্খলাবদ্ধ বাহিনী। তাদের ড্রিল বা কুচকাওয়াজে তিনি বাড়ির বাইরে, তিনি অন্য সময় তিনি নারায়ে তাকবীর বলতেই পারেন, কিন্তু ড্রিলের মধ্যে এসে কুচকাওয়াজে এসে নারায়ে তাকবীর বলবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দুটো ব্যাপার দেখা গেল। তৃতীয় যে ব্যাপার, আরেকটি ব্যাপারে আসছে, ইসলামের 4 জন খলিফা, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী, এদের 4 জনের নামে 4টি সেনা ডিভিশন বাংলাদেশে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবং আরও 2টো বাহিনী, যেটা নারী বাহিনী, নারীদের নামে স্ত্রী ও কন্যাদের, তারা সেটা কি হবে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদের তার স্ত্রী আয়েশা এবং কন্যা ফাতিমার নামে বাংলাদেশ সেনাবাহিনীতে 2টো নারী বাহিনী গঠন করা হবে। সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। আবার এখানেও খবর পাওয়া যাচ্ছে এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে ঐতিহাসিকভাবে রেজিমেন্ট বা ব্যাটালিয়নের নামকরণ করা হতো এতদিন ভৌগোলিক অবস্থান দেখে, যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইত্যাদি, অথবা সামরিক কার্যকারিতার ওপর ভিত্তি করে, যেমন গোলন্দাজ বাহিনী, সাজোয়া বাহিনী, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বাহিনী। তবে অতীতে দেখা গেছে কিছু নির্দিষ্ট সেনানিবাস বা ঘাঁটির নাম ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। ঐতিহাসিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব নয়, তাদের নামে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তাদের নামেও রাখা হয়েছে। কিন্তু এবার যেভাবে খলিফাদের নামে এবং আয়েশা ও ফাতিমার নামে রেজিমেন্ট খোলার সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যদি কেউ বাহিনীর ইসলামীকরণ বলেন, তাহলে কি ভুল কিছু বলবেন? অনেকেই বলছেন এই যে ইসলামীকরণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনীর, এর সঙ্গে তুলনীয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং পাকিস্তানের সেনাবাহিনীর। প্রথমে ইরানের মডেলের, আমি মনে করি না যে ইরানের মডেলের সাথে এর কোনো যোগ আছে। ইরানে কি আছে? ইরানে 2টি সমান্তরাল সামরিক বাহিনী রয়েছে। একটা প্রথাগত সেনাবাহিনী, তার নাম আরটিএস, আর যারা দেশ রক্ষা করে, এবং অন্যটি হচ্ছে আইআরজিসি, পাসদারান, যারা সরাসরি সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার, সুপ্রিম লিডারের অধীনে কাজ করে এবং ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য তাদের তৈরি করা হয়েছে। মানে দেশ রক্ষার জন্য একটা বাহিনী, সাধারণ সেনা, আর একটা হচ্ছে তাদের ইসলামী যে প্রজাতন্ত্র, সেটা রক্ষা, শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য। বাংলাদেশে এমন কোনো সমান্তরাল বা ধর্মীয় সামরিক বাহিনী নেই।
বাংলাদেশ সেনাবাহিনী একটি একক, পেশাদার এবং প্রথাগত প্রতিরক্ষা বাহিনী ছিল, যা সংবিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। কিন্তু তা সত্ত্বেও এই যে জিনিসটা করা হচ্ছে, সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও বোঝা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারাও সামরিক বাহিনীকে ধর্মীয় জামা পরাতে ব্যস্ত এখন। সুতরাং এখনো ইরানের মতো জায়গায় পৌঁছতে কয়েক দশক লাগবে, কিন্তু তাদের ইরানের পথে চলাটা শুরু করে দিয়েছে। পাকিস্তানের সামরিক মডেলের সেটা কীরকম দেখুন। 1971 সালের পর, বিশেষ করে 1970-এর দশকে জেনারেল জিয়াউল হকের আমলে পাকিস্তান সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ করা হয়। তারা একেবারে পরিষ্কারভাবে ইসলামীকরণ করে দেয়। তাদের মূল নীতি বা মোটো সেটা কি বলা হয়েছে? বলা হয়েছে ঈমান, তাকওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। সেখানে সামরিক ডক্ট্রিনেই ধর্মকে মূল উপাদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তার জন্মলগ্ন থেকেই একটি আধুনিক, পেশাদার এবং ধর্ম নিরপেক্ষ বা অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর ভিত্তি করে এতদিন দাঁড়িয়েছিল। ক্যাডেটদের শপথ বা ব্যারাকে ধর্মীয় শিক্ষা ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যে নিজ নিজ ধর্মাচরণ, ধর্মশিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ডক্ট্রিন হিসেবে পাকিস্তানের মতো জিহাদি দর্শন বাংলাদেশ সেনাবাহিনীতে নেই বলা যাবে না। এখন নেই বলা যাবে না, বলতে হবে এগুলো আর ছিল না, কিন্তু এখন চলে আসছে। বাংলাদেশ বাহিনীতে বর্তমানে পরিবর্তন আসছে। কি পরিবর্তন? বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু দৃশ্যমান এবং অভ্যন্তরীণ পরিবর্তন আসছে। ধর্মীয়করণের দিকে নজর দিয়ে, হ্যাঁ, পেশাদারিত্বের ব্যাপারে নজর দিয়ে সেখানটায় ওলটপালট করা হচ্ছে। ফোর্সেস গোল 2030 তার আধুনিকায়ন করা হচ্ছে। সেনাবাহিনীর আধুনিকায়নের ড্রোন, মিসাইল, ডিফেন্স সিস্টেম এগুলো সব নিয়ে আসছে। বেসামরিক প্রশাসন, সেখানেও মাঠ পর্যায়ে সেনাবাহিনী ছড়িয়ে গেছে। এসব ঠিক, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সামাজিক স্তরে ধর্মীয় মেরুকরণ যেটা ছিল, সেনা সদস্যদের ব্যক্তিগত ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশকে এখন সেনাবাহিনীতে সেগুলো দেখা যাচ্ছে। এটাকে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে ইসলামীকরণের প্রথম ধাপ ভালোভাবে শুরু হয়ে গেছে। এইবার এই যে ভালোভাবে শুরু হয়ে গেল, বাংলাদেশ সেনাবাহিনীর এই যে বিষয়গুলো, এই যে পরিবর্তন আসছে, নিশ্চিতভাবে পাকিস্তানের মতো না হলেও, ইরানের মতো না হলেও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনাকে এখন ছুঁড়ে ফেলে দেয়া হয়ে গেছে প্রায়। বিগত রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রীয় বয়ান থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনাকে তার অবমূল্যায়ন এবং তাকে বিদায় দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেক্ষিতে এই যে সেনাবাহিনীর ইসলামীকরণ করা হচ্ছে, এটা বাংলাদেশে বর্তমানে দক্ষিণপন্থী এবং ইসলামীপন্থী দল বা গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রভাব ও তাদের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে, এবং তারই ফলশ্রুতি এই ধরনের যে পরিবর্তন সেগুলো। এবং এই পরিবর্তন যতদিন না, আগে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে আগে বলতো নিজেদের, এখনো বলে সেইটাই, তারা নিজেদেরকে বলে ডিফেন্ডার্স অফ ইসলামিক ফ্রন্টিয়ার্স, ইসলামের রক্ষক হিসেবে তারা নিজেদের জাহির করে পাকিস্তান, সেটা প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে এই ধর্মীয় পরিচয়ের চেয়ে জাতীয়তাবাদের পরিচয় আগে বেশি ছিল, সেটা এখন পাল্টে যাচ্ছে। কেন এটা পাকিস্তানের পর্যায়ে যদিও যাওয়াটা একটু কঠিন হবে, কারণ এই কঠিনতার কারণ হিসেবে ভারতের একটা ভূমিকা এখানে থাকবে। সেই আলোচনা ভারতের সম্পর্কিত মহলে, প্রতিরক্ষা মহলে কিন্তু আলোচিত হচ্ছে। কেন? কারণ দেখুন, বাংলাদেশের যে অবস্থান, সেটা কিন্তু ভারতের 3 দিকে ভারত, আর তার পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ।
একদিকে কিছুটা হচ্ছে সামান্য কিছুটা মায়ানমার এবং বাকিটা হচ্ছে কিছুটা হচ্ছে বঙ্গোপসাগর, কিন্তু তিন দিকে ভারত ঘেরা। ভারত নিশ্চিতভাবেই পাকিস্তানের সামরিক বাহিনীর ইসলামীকরণকে সহজে মানবে না, কারণ তাতে ভারতের দুশ্চিন্তা বাড়বে। এটা অসুবিধাটা কি? দেখুন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে জনগণের মধ্যে একটা ভারত বিরোধিতা ছিল, কিন্তু সেনাবাহিনীর নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক সেনাবাহিনীর চেতনার জন্যে সেখানকার সাধারণ মানুষের একরকম ধারণা ছিল, কিন্তু সেনাবাহিনী তাদেরকে সামলে রেখেছিল। এখন যদি সাধারণ মানুষ এবং তারাও যদি সাম্প্রদায়িক হয় এবং ইসলামীকরণ হয়ে যায় যদি সেনাবাহিনীর, তবে তার নিশ্চিত প্রভাব পড়বে ভারতের ওপর। এর ফলে ভারতকে চিন্তা করা ভারতের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ ভারতের দুশ্চিন্তা বাড়ছে। এই দুশ্চিন্তা বাড়বার পরিপ্রেক্ষিতে ভারত কতদিন চুপ করে থাকবে সেই আলোচনা একটু করতেই হয়। ভারত চুপ করে কতদিন থাকবে? আর এই রকম যেভাবে চলছে এখন বাংলাদেশ, ইসলামীকরণ যেভাবে হচ্ছে সেনাবাহিনীর পর্যন্ত, সেখানে শেখ হাসিনা 6 মাস কিংবা 1 বছর পরে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন বলেছেন। এই ফেরাটা যত দেরি হবে ততে ইসলামীকরণ বেড়ে যাবে সেখানকার সেনাবাহিনীর মধ্যে। এবং শেখ হাসিনা ফিরে যাবেন কোন দেশে? যে দেশের সাধারণ মানুষ, সেনাবাহিনী, প্রশাসন সবার মধ্যে ইসলামীকরণ, সেখানে ফিরে গিয়ে তিনি অসাম্প্রদায়িক চেতনাকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন কিভাবে? কিন্তু ওই জন্যই বলছি, ভারতের হাতে এখন একমাত্র বাজি, যাকে নিয়ে বাংলাদেশকে আবার পুরনো সেই অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী রাজনীতিতে, ধর্মীয় রাজনীতিতে নয়, জাতীয়তাবাদী চেতনায় ফিরিয়ে নিয়ে আসার, মুক্তিযুদ্ধে ফিরিয়ে নিয়ে আসার, সেই দিনে সেই চেতনায় ফিরিয়ে নিয়ে আসার একজনই মাত্র মানুষ আছেন, এখন নেতা আছেন, তার নাম শেখ হাসিনা। আজকে যে বারবার বলা হচ্ছে শেখ হাসিনা 6 মাসের মধ্যে ফিরবে, আমি আপনাদেরকে আগেই বলেছি অক্টোবর, ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে, ডিসেম্বর অবধি যাবে না, তার আগেই শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি এদের উপর নির্ভর করে, যেখানে সেনা পর্যন্ত তাদের ইসলামীকরণ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ সেনা হয়ে যাবে পাকিস্তানের সেনা, বাংলাদেশ সেনা হয়ে যাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মতো, IRGCর মতো। সেখানে যাবেন, সেখানে তো বিচার পাবেন না, যাবেন শেখ হাসিনা, কিন্তু তিনি এককভাবে, একাভাবে না। তার আগে আবার বলি, ভারতের দুশ্চিন্তা বেড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইসলামীকরণে, এবং ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সমস্ত গুটি সাজানো শুরু হয়ে গেছে। সেই গুটি এখন বলবো না, তার কিছু কিছু খবর নিশ্চয়ই পাচ্ছি, অবশ্যই পাচ্ছি কিভাবে তিনি ফিরবেন। তবে একটা জিনিস শুধু বলে যায়, অক্টোবর খুব বেশি হলে নভেম্বর, তার মধ্যেই শেখ হাসিনা ওখানে ফিরছেন, এবং তার একটি চুলও পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না, এমনভাবেই তিনি ফিরবেন। ভারত কোনো রকম এখানে কোনো ইফস অ্যান্ড বাটস রাখছে না। ভারত পুরোপুরি তৈরি করে শেখ হাসিনার ফিরে যাওয়ার সমস্ত কিছু একদম পাকাপাকি স্থির করে, তার নিরাপত্তা নিশ্চিত করে তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাবে, ফেরত পাঠানো হবে। সেই দিনটা খুব দেরিও নয়, দূরেও নয়, কারণ এই সেনার ইসলামীকরণ বাংলাদেশে ভারতকে আবার একটা বড় ঝটকা দিয়েছে। ভারতকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত ভারত নিয়েছে। এইটুকু বলে এখনকার মতো রাখছি। ভালো থাকবেন।